থ্রি ফেজ কানেকশনটা কয় ধরনের এইটা আমরা বলতে পারি। এই থ্রি ফেজ কানেকশনটা হলো দুই ধরনের। এক হলো দুই ধরনের কানেকশন, একটা হলো স্টার কানেকশন, দেখা যায় না, কথা বলবো স্টার কানেকশন নিয়ে। একটু সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে স্টার কানেকশনটা কেমন হয়। তাহলে আমি এখানে একটা সিম্পল একটা ইন্ডাক্টেন্স দিয়ে স্টার কানেকশনটা দিলাম। আচ্ছা, এখন তোমাদের অবশ্যই একটা জিনিস ধারণা আছে, সেটা হলো এখানে যে ধারণাটা আমাদের যেটা জানতে হবে যে ফেজ ও নিউট্রাল এর মধ্যবর্তী ভোল্টেজ মধ্যবর্তী ভোল্টেজকে ফেজ ভোল্টেজ বলে। এখন এটা ফেজ ও নিউট্রাল, এটা ফেজ না বলে আমরা লাইন বললাম, লাইন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ফেজ ও বলবো, মাঝে মধ্যে ফেজ আর লাইন সমান হয়ে যায়, সেক্ষেত্রে ফেজ আর লাইন হতে পারে, কিন্তু আমরা এটাকে লাইন ও নিউট্রালের মধ্যে ভর্তি করতেছি, আমরা ফেজ ভোল্টেজ বললাম। এটা একটা। এবং আমরা বললাম দুই নাম্বারে যেটা বলবো সেটা হলো লাইন টু লাইন, লাইন টু লাইন এর মধ্যবর্তী ভোল্টেজকে তাহলে বিষয়টা একটু খেয়াল করো। আমরা ধরলাম এটা আমাদের নিউট্রাল পয়েন্ট, এটা নিউট্রাল আছে। এখন আমরা জাস্ট একটা কাজ করি যে এটা লেফট হলো বলো তিনটা আমাদের ফেজ আছে বা তিনটা লাইন আছে। এখন এই ফেজ ফেজ বিষয়টা চিনব কিভাবে, তাহলে ওয়াইন্ডিং, প্রতিটা ওয়াইন্ডিং এক একটা ফেজ, প্রতিটা ওয়াইন্ডিং এক একটা ফেজ। তাহলে এখানে আমরা ফেজটাকে নির্ধারণ কিভাবে করব, আমরা যদি বলি যে এই যে লাল কালি দিয়ে যেটাকে আমি বলছিল দিলাম, এটা একটা ফেজ, এটা একটা ফেজ এবং এটা একটা ফেজ। লাইনকে তাহলে অবশ্যই এটা একটা লাইন, এইটা লাইন, এটা একটা লাইন এবং এটাও কি স্যার, এটা তো নিউট্রাল, এটা লাইন এবং এটা কি লাইন। তাহলে এইখানে আমি দিলাম যে এটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ। আচ্ছা এবার দেখো, তাহলে আমি যদি বলি যে এই লাইন টু নিউট্রাল এর মধ্যবর্তী যে ভোল্টেজ সেটাকে বলবো ফেজ ভোল্টেজ। সেটা কিভাবে দেখো তো, আমি যদি ভোল্টমিটারকে ধরি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যদি ভোল্টমিটার ধরি, তো এটা হচ্ছে আমাদের লাইন, এটা হচ্ছে নিউট্রাল। এই পয়েন্ট এবং এই পয়েন্টে চলে আসবে, তার মানে একটা ওয়াইন্ডিং এর ভোল্টেজকে পরিমাপ করবে, একটা ওয়াইন্ডিং এর ভোল্টেজকে পরিমাপ করবে। সুতরাং আমি বলতে পারি এটা একটা ফেজ ভোল্টেজ। কিন্তু কিন্তু আমি যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটা ভোল্টমিটার নেই, তাহলে সে কি করবে দেখো তো, এই পয়েন্ট এই পয়েন্টে যদি ভোল্টমিটার কানেক্ট করি, তাহলে আমাদের দুইটা ওয়াইন্ডিং এর সাথে আসবে। আর দুইটা ওয়াইন্ডিং এর ভোল্টেজকে আমরা সাধারণত নরমালি ভেক্টরিক্যাল ক্যালকুলেশনে ভি লাইন করব বা লাইন ভোল্টেজ বলবো। তাহলে এখান থেকে মূল মূল বিষয়বস্তুটা কি হলো, বিষয়বস্তু হলো একটা ফেজের ভোল্টেজ কম আর দুইটা ফেজের ভোল্টেজ বেশি হবে। তাহলে একটা ফেজের ভোল্টেজ যদি কম হয়, দুইটা ফেজের ভোল্টেজ যদি বেশি হয়, তাহলে আমরা এখান থেকে যদি ভেক্টরিক্যাল ক্যালকুলেশন এটা নিতে চাই, তাহলে আমরা যেটা বলবো যে ফেজ ভোল্টেজ কম, লাইন ভোল্টেজ বেশি। ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের থেকে কি হবে, কম হবে। ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের থেকে কম হবে।
এখন তোমরা দেখো তো, আমরা জানি কি √3 ইজ ইকুয়াল 1.732, এভাবে কিছু একটা মান হয়তো বা পাবো √3 এর মানটা। যে √3 এর মানটা একটা পাই, তাহলে তোমরা জানো এই মানটা কি কনের থেকে বড়। কনের থেকে বড় কথার অর্থ যদি আমি বলি, তাহলে এই √3 কে যে কোনো মানের সাথে যদি গুণ করে দেই ওই মানটা বেড়ে যাবে। তাহলে আমরা তো জানি যে vn এটা কি বড় কার থেকে, vb এর থেকে বড়। তাহলে vl টা কি হবে কার থেকে বড়, vp এর থেকে বড়। কত গুণ বড় হবে √3 গুণ, কারণ √3 মানটাই এই সনের থেকে বেশি। এই জন্য আমরা এটা বলতে পারি যে vl ইজ ইকুয়াল √3 ইনটু vp। দেখো আমি এখানে প্রমাণ করাচ্ছি না, কারণ এই প্রমাণ করানোর আমি এটা তোমাদের প্রমাণ করে দেখাবো না। প্রমাণ করাবে যে এসি সার্কিটে যখন যাবা তখন এইটা বিস্তারিত প্রমাণ করবা এবং তার ফেজ সিকোয়েন্স নিয়ে আলোচনা হবে। তখন তোমার এখানে যে ফেজ সিকোয়েন্সের রিলেশনটা আসবে, ফেজ সিকোয়েন্সের জন্য রিলেশন আসবে VL ইজ ইকুয়াল √3 vp অ্যাঙ্গেল অফ প্লাস 30 ডিগ্রি। এটার জন্য ফেজ সিকোয়েন্সের যে রিলেশন সেটা আসবে, সেটা দেখবা। এগুলো আস্তে আস্তে সামনের দিকে যখন যাবো তখন দেখবা, বা এসি সার্কিট যদি করে ফেলো তাহলে তোমরা হয়তো পাইছো। কিন্তু আমি তোমাদের এখানে জাস্ট সহজ বিষয়টাকে তুমি মনে কিভাবে রাখবা, মুখস্থ যাতে করতে না হয়, এই জন্য আমি বললাম যে VL লাইন ভোল্টেজটা কয়টা ওয়াইন্ডিং এর ভোল্টেজ হবে, দুইটা ওয়াইন্ডিং এর ভোল্টেজ হবে। অর্থাৎ এই এক্সটার্নাল ক্ষেত্রে দুইটা ওয়াইন্ডিং এর ভোল্টেজ হবে, আর দুইটা ওয়াইন্ডিং এর ভোল্টেজ অবশ্যই একটা ওয়াইন্ডিং ভোল্টেজ থেকে বেশি, এবং সেটা ভেক্টরিক্যাল যেহেতু যোগ হয়ে আসে, যার কারণে √3 গুণ হয়ে যায়। √3 টাকে কেন গুণ করলাম বি ফেজের সাথে, তার কারণ হলো √3 এর মানটা অবশ্যই অনেক থেকে বেশি, আর অনেক থেকে যে কোনো বড় মান দ্বারা যদি আমি ছোট মানকে গুণ করি সেটা অবশ্যই বড় হয়ে যায়। আর এইখানে একটা বিষয় দেখো, তাহলে লাইনের যে কারেন্টটা, সেই কারেন্টটাতে কিভাবে আসবে। তাহলে আমি যদি বলি আইএল কারেন্টটা এখান থেকে প্রবাহিত হচ্ছে লাইনের মধ্যে দিয়ে, তাহলে আইএল কারেন্টটা এই পথে আসলে কিন্তু এটা একটা সিরিজ পথ, এবং ওই কারেন্টই ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি আই ফেজ এবং আইএল সমান, কেন সিরিজের কারণে। তাহলে এই অবস্থায় আমি বলতে পারি যে আইএলটা কি হবে আই ফেজের সমান, এবং এর মধ্যে যদি আমি ফেজ সিকোয়েন্সের রিলেশন দেখাইতে চাই, তাহলে এদের মধ্যে ফেজ সিকোয়েন্সের কোনো রিলেশনটা থাকবে না। এটা হলো আমাদের এক্সট্রা কানেকশনের বিষয়বস্তু। এবার আমরা ডেল্টা কানেকশনটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনশট। এখন দেখো, এখন আমি ডেল্টা কানেকশনটা দেখাচ্ছি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন যদি ডেল্টা কানেকশনটা দেখি, ডেল্টা কানেকশনের বিষয়টা আবারও বলি। আমি এখানে প্রমাণ করে তোমাদের দেখাবো না, প্রমাণটা তোমরা পাবা অথবা সামনে আগে পাইছো। আমি এখানে তোমাদের সহজে কিভাবে মনে রাখা যায় এই বিষয়টাকে একটু ধারণা দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের যদি আমরা একটা জিনিস দেখি যে ডেল্টা কানেকশনটা এভাবে থাকে, এটা তোমরা মোটামুটি জানো। তাহলে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমরা এটাকে একটা লাইন বলতে পারি, তার মানে এটাও রেড, ইয়েলো, ব্লু। এবং ফেজ কি হবে, অবশ্যই প্রতিটা ওয়াইন্ডিং এক একটা ফেজ। তাহলে আমি বলতে পারি এটা আমাদের একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এবং এটা একটা ফেজ। তাহলে আমি এখন যদি একটা একটা ভোল্টমিটার ধরি যে আমার এই পয়েন্টে আমি একটা ভোল্টেজ পরিমাপ করতে চাচ্ছি লাইন টু লাইন, এটা লাইন টু লাইন, যেটাকে আমরা বলতে পারি কি ভি লাইন ভোল্টেজ। তাহলে এখন যদি এখানে ভোল্টমিটার ধরি, তাহলে ভোল্টমিটার পরিমাপ করবে কয়টা ওয়াইন্ডিং এর ভোল্টেজ, শুধুমাত্র একটা ওয়াইন্ডিং এর ভোল্টেজ। আর একটা ওয়াইন্ডিং এর ভোল্টেজকে আমরা ফেজ ভোল্টেজ বলি। তাহলে আমরা বলতে পারি ডেল্টা কানেকশনের ক্ষেত্রে, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে যে এই বিষয়টা আসবে, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমি বলতে পারি যে VL ইজ ইকুয়াল VP, এদের মধ্যে ফেজের সিকোয়েন্সের যে বিষয়টা আছে তাদের মধ্যে কোনো ধরনের রিলেশন থাকবে না। তাহলে VL এবং VP সমান কেন হইলো আবার বলি। এখানে ভোল্টমিটার যদি ধরি, তাহলে ভোল্টমিটার ধরার সাথে সাথে দেখতে পাচ্ছি যে ওয়াইন্ডিং ভোল্টেজ যা, লাইন টু লাইন ভোল্টেজ তাই। তাহলে ওয়াইন্ডিং ভোল্টেজটা ফেজ ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ। সুতরাং আমাদের যে লাইন ভোল্টেজ সেই আমাদের ফেজ ভোল্টেজ। আচ্ছা, এবার যদি আমি বলি যে লাইনের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মানটা হলো IL। এখন এখানে এসে আসার পরে এই কারেন্টটা দুই দিকে ভাগ হচ্ছে, এদিকে একটা কারেন্ট যাচ্ছে,
এদিকে একটা কারেন্ট যাচ্ছে আমরা ধরতে পারি, অথবা অথবা অন্যভাবে যদি বলি এদিকে একটা কারেন্ট যাচ্ছে ওদিক থেকে একটা ফিরে আসতেছে, সেটাও বিবেচনা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বললাম যে দুইটা কারেন্ট দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, যদি দুইটা কারেন্ট দুই দিকে ভাগ হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে আই এর কারেন্টটা অবশ্যই বড়, এবং এটা কি আই ফেজ কারেন্টটা অবশ্যই ছোট। সুতরাং আমি বলতে পারি আই এর কারেন্টটা হবে বড়, আই এর কারেন্টটা বড় কার থেকে, আই ফেজের থেকে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এরকম ভেক্টরিক্যাল গুণিতক ভেক্টরিক্যাল যদি যোগ করি তাহলে বিষয়টা দাঁড়াবে কেমন, যে আই এলটা হবে বড় কার থেকে, আই ফেজের থেকে কত গুণ বড়, √3 গুণ বড়। এবং যদি আমি এটাকে ফেজ সিকোয়েন্স আকারে সাজাই তাহলে তার রিলেশনটা কেমন দাঁড়াবে, আই এল এর সাথে √3 এবং আই ফেজের সাথে অ্যাঙ্গেল অফ -30° একটা ফেজের রিলেশন দাঁড়াবে। যদি আমাদের এই পড়াটা এখন এই মুহূর্তে দরকার নেই এবং সামনে আমার সাবজেক্টের জন্য দরকার নেই, তুমি যখন এসএস সার্কিট এবং পাওয়ার সিস্টেমের ফেজ সিকোয়েন্সের ম্যাথগুলো করতে যাবে তখন তোমাদের এটা প্রয়োজন হবে, ওই সময় দেখা যাবে। আপাতত এতটুকু মনে রাখলেই হবে যে এই ডেল্টা কানেকশনের ক্ষেত্রে IL √3 IP, VL VP। সুতরাং এই ক্লাসে এই যে আজকে যে এই দুইটা টপিক পড়াইলাম এই দুইটার সামারিটা কি হবে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি, বা কি পয়েন্টটা কি হতে চাচ্ছে, কি হবে। তাহলে আমি যদি এখানে দেখি for delta for star connection, বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের মূল বিষয়বস্তু সেটা। এখন আমরা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কয়েকটা টপিকস দেখবো। এক নাম্বার কয়েকটা তথ্য সম্পর্কে আমরা ধারণা নেব। এক নাম্বার হলো যদি থ্রি ফেজ সিস্টেমে স্টার বা ডেল কানেকশনের কথা বলা না থাকে, তবে অল টাইম স্টার কানেকশন বিবেচনা করবে। দুই নম্বর কথা হলো যদি লাইন ভোল্টেজ থ্রি ফেজের ক্ষেত্রে লাইন ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ এর কথা বলা না থাকে, তবে অল টাইম লাইন ভোল্টেজ বিবেচনা করব।
আচ্ছা, 3 নম্বর বিষয় হলো যদি 3 নম্বর বিষয় 3 ফেজ বা যে কোনো ফেজের ক্ষেত্রে ওহমিক ভ্যালু অল টাইম সিঙ্গেল ফেজে পাবে। এবং আর একটা তথ্য এখানে অ্যাড করে দিলাম 4 নম্বরে, সেটা হলো যে পাওয়ার যদি কোনো পাওয়ারের কথা পাওয়ারের ক্ষেত্রে যদি ইনপুট বা আউটপুট বলা না থাকে তবে পাওয়ারকে অল টাইম আউটপুট পাওয়ার বিবেচনা করব। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? ধরো আমি এখানে যেটা বলছি 3 ফেজ বা যে কোনো ফেজ বলতে তো কোনো হয় না সাধারণত 3 ফেজের অথবা সিঙ্গেল ফেজ হয়। যে কোনো ফেজ বলতে 4 ফেজ 5 ফেজ 6 ফেজ যাই হোক না কেন, কিন্তু আমাদের এর ভিতরে ওহমিক ভ্যালুর কথা বলেছে। ওহমিক ভ্যালু কেমন? ওহমিক ভ্যালু হইতে পারে 3টা। একটা হলো রেজিস্ট্যান্স হইতে পারে, ইন্ডাক্ট্যান্স হইতে পারে, ক্যাপাসিট্যান্স হইতে পারে। মোট কথা একবার যদি ওহমিক ভ্যালুকে বিবেচনা করি, জেড বিবেচনা করতে পারি, তাহলে জেডটা ওহমিক ভ্যালু যদি আমাদের ভিতরে দেওয়া থাকে, যদি কিছু বলাও না থাকে যেটা ফেজের আছে বা লাইনের আছে, ওহমিক ভ্যালু কোনোদিনও লাইনে হবে না, সারা জীবন সেটা ফেজের হবে, সিঙ্গেল ফেজের হবে, শুধু সিঙ্গেল ফেজের। এজন্য ওহমিক ভ্যালুটা থাকে একটা সিঙ্গেল ফেজের। ওকে, তাহলে আমরা এই পার্টটা মুছে দিলাম। এখন আমরা সামনের দিকে যাই। জি বলো। জি জি, অল টাইম। ভাই এইটার জন্য আমার একটা ফুল ক্লাস লাগবে, যদি তোমাকে অ্যাপারেন্ট পাওয়ার বুঝাইতে চাই। আমি অ্যাপারেন্ট কথার অর্থ কি বলো তো? আপাত। আপাত মানে তুমি কি বুঝবো? আপাত মানে বুঝি অর্থ ধরে নেওয়া বা মনে করা, এইটাকে বুঝি। এখন আমরা ওই পাওয়ারের ক্যালকুলেশন করতে গিয়ে, এই এস এর ক্যালকুলেশন করতে গিয়ে আমরা বলছি যে বিএম আইএম, বিএম বাই √2, মানে বিএম আইএম ইনটু হলো কস। এখানে যেটা থাকে আর কি, মূলত থাকে বলতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এই বিএম এর সাথে একটা অ্যাঙ্গেল থাকে থিটা, আইএম এর সাথে একটা অ্যাঙ্গেল থাকে থিটা। এটা আমরা ঠিক, এটা কোথা থেকে পাই আমরা? এটা আমরা পাই যে ভি তাৎক্ষণিক মান ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা, আর আই তাৎক্ষণিক মান ইজ ইকুয়াল টু আমরা পাই আইএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। সেটা হইতে পারে কারণ একটা যদি রেফারেন্স 0 হয়, বাকিদের একটা কোণ থাকতে পারে। এখন আপাত পাওয়ারের বিষয়টা হলো আমরা এস ইকুয়াল টু জানি ভিআই, মূলত সূত্রতে এই ভিআই, তাই না? তাহলে এই ভিআই হলে ভিএম আইএম, তাহলে আমরা বলতে পারি যে ভিএম আইএম, এটা আমাদের আপাত, এটা আমাদের পাওয়ার। কিন্তু পাওয়ারের ক্যালকুলেশন আমরা নরমালি করি আরএমএস ভ্যালুতে, আরএমএস ভ্যালুতে। তাহলে আরএমএস ভ্যালু যদি করতে চাই, তাহলে ভিএম ভি আরএমএস ইকুয়াল টু কি করতে হবে? ভিএম বাই √2। যেখানে আমরা বলতেছি যে ভিএম, আবার আইআরএমএস করলে কি হবে? আইএম বাই √2।
তাহলে আমি যদি এখানে মানটা যদি এখানে ক্যালকুলেশন করতে চাই, যদি আমাদের প্রকৃত আপাতত পাওয়ার নিতে চাই, তাহলে s ইকুয়াল টু কি হবে? s ইকুয়াল টু হবে vm বাই রুট 2 ইনটু im বাই রুট 2, আলটিমেট আসবে 1 বাই 2 ইনটু vm im। এখন আমরা করি কি, যে এইটা যেহেতু এইভাবে আসবে, এই জন্য 1 বাই 2 একটা গুণ করে নেই, এটা আমরা ধরে নেই, এই জন্য vm ইনটু im করি। তাহলে এখন বিষয়টা কি হলো, যে আমরা এই 1 বাই 2 কে আসলে ধরে নিয়েছি বা মনে করে নিয়েছি, এই জন্য এটাকে আপাতত পাওয়ার বলতেছি। কিন্তু কমপ্লেক্স কেন বলছি? কমপ্লেক্স বলছি এই জন্য যে আসলে কমপ্লেক্স বলতে জটিল বুঝি। এখন জটিল বলতে কি, তো আর সাথে যে অপারেটর থাকবে অথবা কোণের মান থিটা থাকবে, তাহলে এখন এর সাথে যে কোণের মানটা আছে সেই কোণের মানটাকে যদি অ্যাড করি, তাহলে সেইটাকে আমরা কমপ্লেক্স পাওয়ার বলতেছি। জিনিসটা একই, কিন্তু আমি আপাতত করে নিচ্ছি, কারণ 1/2 এখানে একটা মান ধরে নিতে হয় আমাদের। আসলে মূলত বিষয়বস্তুটা হচ্ছে আমরা আরএমএস নিয়ে ক্যালকুলেশন করি, সেই আরএমএস মানটা দিয়ে ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখতে পাই যে এখানে তো 1/2 গুণাকারে চলে আসে। তাহলে 1/2 গুণাকার আসে, কিন্তু আমাদের মূল ওয়েভ ফর্মের যে মানটা, সেটা অল টাইম হয় vm sin omega t im sin, কারণ এখানে সবসময় ম্যাক্সিমাম থাকে। তাই তুমি পাওয়ার যদি এই ইকুয়েশন থেকে যদি পাওয়ার বের করতে চাও, তাহলে তোমাকে vm into im করে পাওয়ারটা বের করতে হবে, যেটা আসলে কি আমরা আসলে এই পাওয়ার গুলোকে সাধারণত আরএমএস বের করতে চাই। এই জন্য এখানে একটা 1/2 নিয়ে নিতে হয়, এই জন্য এখানে 1/2 নিচ্ছি, যার কারণে আমরা এটাকে ধরে নিচ্ছি বা মনে করছি, এই জন্য আপাতত পাওয়ার। এইগুলা ভাই শোনো, এইগুলা একটু হালকা মনে রাখো, এইগুলা ক্লাসগুলো যখন সামনের দিকে আসবে, প্রতিটা টপিক সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করবে যেই টিচারই নিক, ঠিক আছে? আশা করি সমস্যা হবে না তোমাদের। হ্যাঁ, আপাতত আমি যেই টপিকটা পড়াইতে চাচ্ছি এইটা থেকে মুভ করি, তোমাদের যতটুকু বেসিক দাও দরকার ছিল ততটুকু আমি দিয়েছি, সামনের দিকে যতটুকু লাগবে ক্লাসে দিব ইনশাআল্লাহ, সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এখন আমরা আসলে আমাদের মূল টপিক যেটা, সেটা মেশিন পার্টের আগে তোমাদের আরেকটা টপিক আমি শেষ করে দিব, সেটা হলো পিএফআই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, যেটাকে আমরা বলি পিএফআই, সেটা হলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এখন হ্যাঁ বলো। তোমার কাছে টেসলা আছে? আচ্ছা, আচ্ছা পিএফআই বলতে আমরা কি বুঝি? তাহলে পিএফআই বলতে আমরা বুঝি, আমরা একটু অন্য স্ট্র্যাটেজিতে আগাবো। গতানুগতিক বইতে যেভাবে আছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আমরা সেভাবে করব না, একটু অন্যভাবে আগাইতে চাচ্ছি। তাহলে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলতে কি বুঝি? তাহলে প্রথম কথা হলো, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলতে বুঝি পাওয়ার ফ্যাক্টর এর, ভালো করে লিখবো। আচ্ছা ঠিক আছে, বলবা মাঝে মধ্যে, তোমরা জানো আমি আমার লেখাটা মাঝে মধ্যে ছোট হয়ে যায়, কেন যে হয় আমি নিজেও জানি না, ঠিক আছে? তোমরা একটু বলবা ছোট হইলে লেখা। আচ্ছা তাহলে পি পাওয়ার ফ্যাক্টর বলতে বুঝি পাওয়ার ফ্যাক্টর বা cos থিটা এর মান কি বৃদ্ধি করা বা বাড়ানো, এর মানটাকে বাড়ানো। এটা তোমরা জানো পাওয়ার ফ্যাক্টর পি এফ সমান সমান, আমরা এই বেসিক ক্লাসে পড়ে আসছি পিএফ, এই মানটা পিএফ ইজ ইকুয়াল পিএফ সমান সমান cos থিটা, এটা আমরা দেখে আসছি, এই বেসিক ক্লাস এগুলো দেখে আসছি। তাহলে আমি যে বললাম যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কথার অর্থ কি? বাড়ানো। কাকে বাড়াবো? cos থিটা অথবা পাওয়ার ফ্যাক্টর মান বাড়াবো। এখন প্রশ্নটা বাড়াবো কেন? বাড়ানোর উদ্দেশ্যটা কি? কেন বাড়াবো, এইটা কোশ্চেন। কেন বাড়াবো এটা আমরা একটু দেখবো, কেন বাড়াতে চাচ্ছি। ধরো একটা ট্রান্সমিশন লাইন আছে,
এই ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে আমাদের কাজ কি? আমাদের জেনারেটিং স্টেশন থাকবে, তারপর আমাদের এসে পাওয়ার ট্রান্সফরমার থাকবে, একটা ট্রান্সমিশন লাইন থাকবে, আর এখান থেকে ডিস্ট্রিবিউশন লাইন থাকবে, গ্রাহক পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন মেকানিজম থাকবে। তাহলে আমি বললাম এই লাইনের মধ্যে আমি যখন আই পাঠাবো বা কারেন্ট চলে যাবে, তখন এই কারেন্টের মানটা যদি বাড়ে লস, তাহলে আই স্কয়ার যদি বাড়ে তাহলে আই স্কয়ার আর জনিত যে লসটা আছে সেই লসটাও কি বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে এখন এই কারেন্টের সাথে আবার লসের সাথে আবার পাওয়ার ফ্যাক্টরের সম্পর্কটা কেমন? সম্পর্কটা এমন, ধরো আমি যে রুমে বসে ক্লাসটা নিচ্ছি, এই রুমে একটা নির্দিষ্ট লোড আছে, এই লোডটা ধরো এখানে ভোল্টেজের মানটা সাধারণত কি থাকে, এই লোডের জন্য আমি যে রুমে ক্লাস সেই লোডের জন্য আমি বলতে পারি ভোল্টেজের মানটা কি আছে, একটা নির্দিষ্ট ভোল্টেজ 230 ভোল্ট ধরে নিলাম, এবং এই লোডে একটা পাওয়ারটাও কি আছে, ধরো পাওয়ারটা কোনো কারণে ফিক্সড আছে, এই অবস্থায় দুইটা জিনিস তাহলে আমরা ফিক্স ধরে নিলাম লেট ভোল্টেজ এন্ড পাওয়ার, এটা কি ফিক্সড। তাহলে আমি বলতে পারি P সমান সমান VI cos থিটা, I ইজ ইকুয়াল কি আসছে, তাহলে P ডিভাইডেড বাই V cos থিটা। তাহলে আমি বলতে পারি যে I ইজ ইকুয়াল I সমানুপাতিক 1 বাই cos থিটা, মানে ওই দুটোকে আমি কনস্ট্যান্ট ধরে নিছি। সুতরাং এখানে বিষয়টা কি দাঁড়ায় দেখো তো, যদি cos থিটার মান cos থিটা যদি বাড়ে তাহলে I কমবে, আবার বলতে পারি যে cos থিটা কমে তাহলে I বাড়ে। এখন I বাড়ার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, লস বৃদ্ধি পাচ্ছে, তাহলে cos থিটা, তাহলে এখন এইখানে অনেকগুলো পয়েন্ট তাহলে চলে আসতেছে একসাথে, যে আমার পাওয়ার ফ্যাক্টরের মান যদি কমে যায় লাইনে কারেন্টের মান বৃদ্ধি পাবে, লাইনে কারেন্টের মান বৃদ্ধি পেলে লাইন লস বৃদ্ধি পাবে, লাইন লস বৃদ্ধি পেলে দক্ষতা কমে যাবে, দক্ষতা যদি কমে যায় লাইন লস যদি বৃদ্ধি পায় সকল যে হিট উৎপন্ন হবে বেশি, এবং প্রতিটা ইনস্ট্রুমেন্ট প্রতিটা যন্ত্রাংশ হিট উৎপন্ন হওয়ার কারণে তার যে কার্যক্ষমতা সেটা কমে যাবে এবং আমাদের খরচ বেশি হয়ে যাবে। তুমি যদি তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলা হয় যে নিম্ন পাওয়ার ফ্যাক্টরের অসুবিধাগুলো কি কি, জাস্ট এই তুমি একটা পয়েন্ট ধরবা, ধরে তুমি 4-5টা পয়েন্ট লিখে দিবা, তাই না, যথেষ্ট। তাহলে আবার বলি যে নিম্ন পাওয়ার ফ্যাক্টরের অসুবিধা কি, নিম্ন পাওয়ার ফ্যাক্টরের কারণে লাইনের কারেন্ট বৃদ্ধি পাবে, কারেন্ট বৃদ্ধি পাওয়ার কারণে লাইন লস বৃদ্ধি পাবে, লাইন লস যদি বৃদ্ধি পায় দক্ষতা কমে যাবে, লাইন লস যদি বৃদ্ধি পায় তাহলে হিট উৎপন্ন বেশি হবে, আর হিট উৎপন্ন যদি বেশি হয় তাহলে যন্ত্র অংশের আয়ুষ্কালটা কমে যাবে। এরপরও তোমার ভোল্টেজ রেগুলেশনের একটা প্রভাব আছে, সেগুলো ভোল্টেজ রেগুলেশনটা আমাদের কমে যাবে, কারণ ভোল্টেজ রেগুলেশন V ড্রপ ডিভাইডেড বাই যে VR ইনটু 100, তো ড্রপ যদি বেড়ে যায় তাহলে আমাদের কি ভোল্টেজ রেগুলেশনটাও বৃদ্ধি পাবে। তাহলে ড্রপ তো বেশি হওয়া ভালো না, এইজন্য আমরাও চাচ্ছি যে ড্রপটা কমে যাবে। তার মানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য আমাদের এটা ইমপ্রুভ করতে হবে। এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, নামাজের পরে বাকি ক্লাসটা দেখলাম। আসলে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হইলো যে আজকে আবারও আমরা কয়েকটা কি পয়েন্ট দেখবো। কি পয়েন্ট গুলো কি হবে, কি পয়েন্ট গুলো কি হবে, কি পয়েন্ট গুলো এক নম্বরে যেটা হলো আমার কথা শুনতে পারছো না স্যার, এখন শুনতে পাচ্ছ মনে হয়। ওকে, তাহলে কি পয়েন্ট কি পয়েন্ট গুলো কি হবে, তাহলে কি পয়েন্ট গুলো হবে আমাদের যে cos থিটার মান, ফার্স্ট যেটা বললাম cos থিটা এর মান, cos থিটা মানে এই cos থিটাটা হলো এর মান বাড়াতে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের cos থিটাটা বাড়াতে হবে। তাহলে আমি এখন একটা বিষয় দেখতে চাচ্ছি
যে cos থিটা ভার্সেস থিটা এটার একটা সম্পর্ক দেখতেছি cos থিটা ভার্সেস থিটা এটা তোমার এটা কেমন গ্রাফটা কেমন cos থিটা ভার্সেস থিটা এর গ্রাফ এদিকে দিলাম cos থিটা আর এদিকে দিলাম থিটা এই cos থিটা মানে কিন্তু পাওয়ার ফ্যাক্টর আবারও বারবার বলি cos থিটা মানে পাওয়ার ফ্যাক্টর তাহলে cos থিটার মানটা বাড়াতে হবে বা পাওয়ার ফ্যাক্টরের মান বাড়াতে হবে তাহলে বাড়াতে হলে আমি cos থিটা এবং এই থিটার মধ্যে সম্পর্কটা দেখতে চাচ্ছি এই সম্পর্কটা কেমন মানে ধরো আমি এটা ধরো 30 ডিগ্রি এটা 45 ডিগ্রি এটা ধরো নিলাম আমি 60 ডিগ্রি এটা নিলাম ধরো 90 ডিগ্রি এই 90 ডিগ্রি করতে থাকুক আর আমি না তাই সেটা 90 ডিগ্রি তো সর্বশেষ ডিগ্রিতে থাকুক আর এদিকে আমি বললাম যে 0.5 0.707 0.866 আমি কিছু মান ডিফারেন্স পাবো ঠিক আছে তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করলে অবশ্যই বুঝতে পারবা যে মানটা কেমন আসবে ধরো আমি ধরলাম cos 0 ডিগ্রি cos 30 0.866 তখন cos 45 0.707 তখন cos 60 0.5 তখন cos 90 0 তার মানে একটা বিষয় ক্লিয়ার যখন 0 থিটার মান যখন 0 তখন পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা 1 যখন cos থিটা 30 হচ্ছে 30 তখন 0.866 তার মানে 30 তখন থিটা পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা এই মানটা আমাদের 0.86 যখন cos 45 ডিগ্রি তখন আমাদের পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা এর মান 0.7 তাহলে আমি 45 ডিগ্রিতে লাইন টানি আর 0.709 এই রেখে আমি যখন দেখতে পাচ্ছি cos 5 ডিগ্রি তখন এই মানটা আমাদের 0.5 যখন আমি 90 ডিগ্রি পেলাম তখন 0 গ্রাফটা কেমন আসে দেখি তো যদি গ্রাফটা আসে এটা যদি আমি একটু গ্রাফ অঙ্কন করতাম তাহলে বিষয়টা কিন্তু আরো একটু স্মুথ হবে তারপর আমি এখানে দেখাচ্ছি গ্রাফটা করতে গ্রাফটা এইভাবে গিয়ে তারপর আমার বলতে সাইনের মধ্যে এরকম সলভ টাইপ করে করতে তাহলে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে নাম হচ্ছে এখান থেকে একটা বিষয় দেখো তো cos থিটা এর মান বাড়াতে হলে আমাকে থিটা এর মানটা কি করতে হবে থিটা এর মানটা আমাকে আসলে কমাতে হবে তারপরে পয়েন্ট নাম্বার 2 cos থিটা বাড়াতে হলে থিটা এর মান কমাতে হবে আচ্ছা এরপর দেখো তাহলে আমরা এখন আবার দেখি থিটা রিলেশনটার সাথে আমাদের লাইনের যে পাওয়ার গুলো তাদের রিলেশনটা কেমন তাহলে আমি বুঝতে পারবো আমাদের কি কাজ করতে হবে আমি এটা বুঝতে পারি পারবো কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দাও এখন আমি দেখবো আমাদের এই জিনিসটা জানি s আমি পড়াই আসছি আমাদের আগের ক্লাস আছে ক্লাসগুলো খুব সুন্দর করে দেখবা দেখে নোট করে নিবা এই কি পয়েন্টগুলো শেখো প্লাস মাইনাস বা প্লাস সি অফ কিউ এর মাইনাস সি অফ কিউ সি আমি একদম শুরুতে s p প্লাস সি অফ কিউ রাখলাম এইটা রাখছি এই রাখলাম আর কিছু রাখলাম না তাহলে আমরা এটা আগের ক্লাস থেকে জানি এখন এখান থেকে যদি বলি তাহলে লম্বটা কি তাহলে কিউ হলো লম্ব এবং পি হলো ভূমি এস হলো অতিভুজ আমি যদি এখান থেকে ট্যান থিটার রিলেশন করতে চাই
tan theta is equal tan theta সমান সমান আমাদের আছে কিউ লম্ব বাই d, তাহলে লম্বটা হলো কিউ আর দূরে হইল d। সুতরাং tan থিটা আমাদের থিটা সমান সমান থিটা বলতে পারি যে tan ইনভার্স কিউ বাই d। এখন যে কোনো একজনের ক্যালকুলেটর হাতে দাও, আমি কিছু মান বলবো, এটা ক্যালকুলেশন করে দিতে পারবো। আমি ধরলাম যে লেট ধরো p is equal 10 কিলোওয়াট এবং q সমান সমান ধরলাম 20 কিলো ভার। আমি এটা ধরলাম। এখন তাহলে tan থিটা সমান সমান কি করব? tan ইনভার্স 20 ডিভাইডেড বাই 10, এই মানটা কত আসে বলো? 63.43। এটা একটা নিলাম। আচ্ছা আমি আবার বলি যে p কে আমি ঠিক রাখলাম 10 কিলোওয়াট, কিউ কে চেঞ্জ করলাম, কিউ কে চেঞ্জ করে আমি এটাকে ধরো কমাইয়ে দিলাম 5, তাহলে 5 কিলো ভাগ করে দিলাম, আমি অনেক কমাই ইচ্ছা কমাই করবো। এটা সমান সমান কি বলতে পারি? tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 10, এই মানটা কত আসে বলো? 26 পয়েন্ট। ওকে, that's it। তো এখান থেকে কি বুঝলাম আমরা বলো তো? কিউটা কিন্তু একটা রিঅ্যাকটিভ পাওয়ার, ছিল। রিঅ্যাকটিভ পাওয়ারের মানটা আমি যদি কোনোভাবে কমাইতে পারি তাহলে এটা কমে। আবার একটু খেয়াল করো, আমি যখন পি এর মানটা ধরলাম 10 কিলো আর কিউ ধরলাম 20 কিলো বার, তার মানে এই দুটো থেকে পেলাম 63.43 ডিগ্রি। এই মানটাকে আমি কল্পিত পাওয়ারকে ঠিক রাখলাম, কল্পিত পাওয়ার কত? 10 কিলোওয়াট। এইটাকে ঠিক রেখে জাস্ট কি রিঅ্যাকটিভ পাওয়ার যেটা আছে সেটাকে আমি চেঞ্জ করে কমাইয়ে দিলাম। যখন কিউ কমাইলাম তখন থিটা কমে গেছে। আবার বলি, যখন কিউ কমাইছি তখন থিটা কমে গেছে। ওকে, তাহলে আমরা 3 নাম্বার পয়েন্ট। তাহলে কিউ এর মান কিউ মানে কি? কিউ মানে হলো রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ার এর মান কমলে থিটা কমবে। আমরা চাই একটু থিটা কমাইতে, থিটা কমাইলে তো আমাদের cos থিটা পাবো, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা কি করব? তাহলে কিউ রিঅ্যাকটিভ পাওয়ার আমাকে কমাইতে হবে, রিঅ্যাকটিভ পাওয়ারের মান কমাবো। এখন প্রশ্ন হলো এই পাওয়ার সিস্টেমের ভিতরে বা আমার এই এসি সিস্টেমের ভিতরে রিঅ্যাকটিভ পাওয়ারের কমানোর একমাত্র ক্ষমতা কার সেটা আমরা এটা বুঝে দিলাম। এখন যদি বলি যে আবার বললাম যে s সমান সমান p প্লাস j অফ ql মাইনাস j অফ qc। এবার এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে qc নেগেটিভ রিঅ্যাকটিভ পাওয়ার নির্দেশ করে। সুতরাং বলতে পারি কিউ রিঅ্যাকটিভ পাওয়ার কমানোর একমাত্র ক্ষমতা কার হলো? কিউসি এর। কিউসিটা কার? কিউসি ইজ ইকুয়াল ক্যাপাসিটি হবে পাওয়ার। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে।
তাহলে আমরা এখানে বলতে পারি যে কিউসি ক্যাপাসিটরের রিঅ্যাক্টিভ all time নেগেটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার নির্দেশ করে। ওকে স্যার, এখানে চারটা পয়েন্ট, মাত্র চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টের উপর যদি আমি খেয়াল রাখতে পারি তাহলে আমার পাওয়ার পয়েন্ট ইম্প্রুভমেন্ট যে কোনো কঠিন ম্যাথ আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। আমরা একটা সূত্রের জঞ্জাল থেকে বের হতে চাই, এই জন্য সূত্রের জঞ্জাল থেকে বের হওয়ার জন্য এই সব ক্লাসগুলো নেওয়া তোমাদের মূলত বেসিক ক্লাস বা একটা টপিকসের উপরে একাধিক ক্লাস নেওয়া আসলে। তাহলে আমাদের এখানে কি বলা আছে, cos থিটাটা মানটা বাড়াতে হবে, এটা কার জন্য? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট জন্য। আর cos থিটা বাড়াতে হবে মানে থিটার মানটা কমাতে হবে, সেটা আমরা কোথা থেকে দেখলাম? সেটা আমরা দেখলাম এই যে গ্রাফ থেকে, কোন গ্রাফ থেকে? cos থিটা ভার্সেস থিটা গ্রাফ থেকে। এবং বললাম যে তাহলে এই cos থিটার মানটা যদি আমাকে কমাতে হয় তাহলে কিউ এর মান তেমন তার রিলেশনটা কেমন, অর্থাৎ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে তার রিলেশন কেমন? আমি দেখলাম যে রিঅ্যাক্টিভ পাওয়ারের সাথে তার রিলেশনটা কি, কিউটা যদি আমি কমাইতে পারি তাহলে আমার থিটাটা কমবে। আর থিটা এখন এই কিউটা কমানোর একমাত্র ক্ষমতা হলো কিউ সি। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা প্র্যাকটিস ক্যাপাসিটি কোর বাবা আছে তাদের মধ্যে। এখন তাহলে এই জায়গায় আমরা একটা বিষয় দেখি, ধরো আমি একটা লোড বিবেচনা করলাম, একটা লোড কেমন, একটা ধরে নেই যে একটা লোড আছে, এই লোডটা আমি বলতে এটা একটা ইলেকট্রিক লোড। এখন এই ইলেকট্রিক লোডটা পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে তোমাদের এই ধারণাটা দেওয়া আছে। ইলেকট্রিক লোডটা কি পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে। তার মানে আমার এই পাওয়ার ফ্যাক্টরের মানটা চাচ্ছি বাড়াতে, পাওয়ার ফ্যাক্টরের মানটা চাচ্ছি বাড়াতে, তাহলে আমাকে কি এখানে যে পাওয়ার ফ্যাক্টর আছে পাওয়ার ফ্যাক্টরটা ইনপুট করতে হলে cos থিটা বাড়াতে হবে, cos থিটা বাড়ালে আমাকে কি করতে হবে? থিটার মান কমাতে হবে, থিটার মান কমাতে হলে আমার এই রিঅ্যাক্টিভ পাওয়ার এই মানটা উপর নির্ভর করবে। এই মানটাকে যদি কমাইতে হয় তার মানে কিউ কমে তাহলে থিটা কমে, তাহলে মূল উদ্দেশ্য কিউটাকে কমানো। কিউটা কি? এই কিউটা অবশ্যই দিবে, কারণ কিউএল ছাড়া তো পজিটিভ পাওয়ার নেই, এটা তো ইন্ডাকটিভের রিঅ্যাক্টিভ পাওয়ার, ইন্ডাক্টরের রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এখন এই কিউসিটা আমাদের নিয়ে আসতে হবে, কিউসিটা যদি আমি নিয়ে আসতে পারি লোডের সাথে, দেখো এই লোডে এই আর কি নির্দেশ করবে? এটা পি ইজ ইকুয়াল রিয়েল পাওয়ার নির্দেশ করবে, রিয়েল পাওয়ার। আর এইখানে যে আমাদের এক্সেল আছে, এক্সেলটা আমাদের কিউ এর নির্দেশ করবে, যেটাকে আমরা বলতে পারি রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা হয় আমরা এখান থেকে s ইকুয়াল কি লিখতে পারি? s ইজ ইকুয়াল লিখতে পারি p প্লাস j অফ কিউএল। অন্যভাবে আগের ক্লাসগুলো আবার বলি, আগের ক্লাসগুলোর কি পয়েন্টগুলো, এটা কিন্তু আমি এভাবে লিখতে চাই, p ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। আশা করি এটা তোমরা আগের ক্লাসে পূর্ণাঙ্গ ধারণা পাইছো। p বাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর দেওয়া যেই কথা এই মানটা একই কথা, এটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানো হয়েছে। তাহলে আমি যদি এখন বলি যে এইটার পাওয়ার ফ্যাক্টর ইনপুট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে আবার এই লোডটা তো আমার থাকবেই, সেই লোডের সাথে আমার একটা এক্সট্রা একটা পাওয়ার নিয়ে আসতে হবে। সেই পাওয়ারটা অবশ্যই কি ক্যাপাসিটিভ পাওয়ার, এবং সেটা কিউসি। আমি যদি কিউসি নিয়ে আসি, এখন তোমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে, তাই আমি এই কিউকে প্যারালালি কেন দিলাম, সিরিজে কেন দিলাম? না দেই তাহলে এই যে ভোল্টেজটা আছে, এই যে ভোল্টেজটা থাকবে, লোডের ইনপুটে যে ভোল্টেজটা থাকবে, সেই ভোল্টেজটা উপরে যাতে ক্যাপাসিটর কোনো প্রভাব ফেলাইতে না পারে। ধরো বি ইনপুট দিলাম, এই ইনপুটটা প্যারালাল ভোল্টেজ সমান প্যারালাল ভোল্টেজ দিতে আমি যদি এর সিরিজে ক্যাপাসিটর দিতাম,
এখানে একটা ভোল্টেজ প্রয়োগ করে এই লোডের উপর প্রভাব পড়ে, সেটা যাতে এই ভোল্টেজের যাতে প্রভাব না ফেলায় এই জন্য আমি ক্যাপাসিটর নিলাম একটা প্যারালালে এবং বললাম যে এইটার মানটা হইলো মাইনাস মাইনাস জিরো কিউসি পাওয়ার যেটা পাবো। কিন্তু এই রিয়েল পাওয়ার, এই পাওয়ার চেঞ্জ হয় নাই, এই পাওয়ারটাও কিউটাও সেম। সুতরাং এখানে আমি বলতে পারি এখানে আমার কয়টা পাওয়ার আসলো, এখানে পাওয়ার আসলো এই একটা এস আর এইটার আছে একটা, এবং এই দুইটা মিলে টোটাল একটা পাওয়ার হবে। টোটাল পাওয়ারটা কিন্তু আমি ক্যালকুলেশন করতে চাই, তো সেই ক্যালকুলেশনটা আমি কিভাবে করব? আমি বলতে পারি যে এস পাওয়ারটা হইল কি শুধু এর, এটা কিন্তু আমি এস অন দ্বারা নির্দেশ করি, বা আমি এটাকে বললাম এস ভোল্ট, মানে ভোল্ট পাওয়ার। তাহলে আমি বলতে পারি এই লাইনের যে পাওয়ারটা সেটা এস ভোল্ট, আর এই টোটালটা মিলে যেটা হবে সেটা কি এস নিউ, এস নিউ। টোটালটা কি হবে এস নিউ। আর এই ক্যাপাসিটর যেটা বলবো সেটাকে বললাম এস সি, মানে ক্যাপাসিটর। তাহলে আমি এস টোটাল কি বলতে পারি, এস টোটাল বলতে পারি এস ফোর, এস ওর এস টোটাল যেটা সেটাই কি এস নিউ বলতে পারি। এবং এইটাকে আমি বলতে পারি যে এস ওর, এস ওর প্লাস এস সি মানে ক্যাপাসিটর। এস ওর কে এস ওর হলো পি প্লাস জিরো কিউ, পি প্লাস জিরো, পি প্লাস জিরো 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 কিউ এর। আর একটা কি আছে প্লাস হলো এস সি থেকে মাইনাস জিরো কিউ কিউ। তাহলে এটা তো মানে এটা আলটিমেটলি পি প্লাস জিরো কিউ এর মাইনাস জিরো কিউ। এখন বিষয়টা হলো যে আমি চাচ্ছি কিউসি, তাহলে কিউসি টাকে কিউসি বলতে এসসি, এসসি হবে কি এসসি, এসসি ইজ ইকুয়াল টু বলতে পারি কিউসি। তাহলে কিউসিটা কি হবে টোটালটা থেকে, এই টোটালটা থেকে, এই টোটালটা থেকে আমি যদি এইটুকুকে বাদ দিতে পারি তাহলে কিউসি চলে আসবে। তাহলে মূল উদ্দেশ্য হলো এস নিউ থেকে, এস নিউ থেকে মাইনাস রাখবো কি এস ভোল্ট। তাহলে এস ভোল্ট কে যদি বাদ দিই তাহলে আসবে কি পি প্লাস জিরো কিউ এল মাইনাস জিরো কিউসি মাইনাস পি মাইনাস জিরো কিউ এল। তাহলে ইকুয়াল পি কিউ এল, পি বাদ যাবে তাহলে মাইনাস জিরো কিউসি। তাহলে আবারও বলি মূল উদ্দেশ্য, আমাদের মূল উদ্দেশ্য আমরা এস নিউ মাইনাস এস ভোল্ট, এস কে এস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না দেখে তুমি সামনের দিকে আর আগাতে পারবে না। এইগুলো বলে আবারও তোমাদের বলতেছি, যারা পূর্বের ক্লাসগুলো করো নাই তারা কি পয়েন্ট দিলা, এই যে এস ফোর কিভাবে সাজাই, এস নিউটা কিভাবে সাজাবো, মোট কথা এস কিভাবে সাজাবো, পজিটিভ পাওয়ার, এই এস এর অ্যাঙ্গেলটা কি হবে পজিটিভ নাকি নেগেটিভ, কোন পাওয়ার ফ্যাক্টরে কোনের মান চেঞ্জ হবে, এইগুলো তোমরা একটু ভালো করে দেখবা। নেক্সট ক্লাসে আমরা পাওয়ার ফ্যাক্টর ম্যাথ দিয়ে শুরু করে দেব। আশা করি একদম একটা ফাইনাল একটা পয়েন্ট আমরা চলে আসছি। বুঝতে পারোনি আচ্ছা সমস্যা নেই। দেখো আমরা, আমি এই চিত্র বোঝাতে তোমার কিচ্ছু বুঝতে হবে না, তুমি জাস্ট একটা জিনিস শুধু মাথায় রাখো যে এস এই এস ওর বলতে আমি বুঝাচ্ছি একটা কমপ্লেক্স পাওয়ার এস পাওয়ার এক্স, এস পাওয়ারটা কি পাওয়ার ফ্যাক্টর পি টু পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, এটা এতটুকু বুঝতেই হবে। তারপরে যেহেতু চিত্রটা ধরে আমি বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি একটু একটু ধরো। হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি তো, বললাম তো। শোনো কথাটা আগে শোনো তারপর কোশ্চেন দিচ্ছি। দেখো আমরা বললাম যে আমরা নরমালি একটা রোড জানি, এই রোডগুলো নরমালি বেসিক্যালি বা মোস্ট অফ দ্য কেস আমাদের রোডগুলো হয় ইন্ডাকটিভ রোড। এজন্য আমি এখানে একটা রোড নিলাম, যে রোডটা এইটাকে রোডের ভিতরে আমি একটা ইন্ডাকট্যান্স নিয়েছি আর একটা রেজিস্ট্যান্স নিয়েছি। অল টাইম রেজিস্ট্যান্সটা প্রকৃত পাওয়ার নির্দেশ করে, সেটাকে আমরা অ্যাক্টিভ পাওয়ার বলি, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা কি বলি প্রকৃত পাওয়ার অথবা ইনভার্ট পাওয়ার। আর এই যেটা ইম্পিডেন্স আছে সরি ইন্ডাকট্যান্স আছে সেটা আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার নির্দেশ করে, অল টাইম রিঅ্যাক্টিভ পাওয়ার নির্দেশ করে। আমরা এখানে যে এই দুটো সম্পর্ক ছিলাম তোমাদের অবশ্যই মনে আছে, এটাকে আমরা কি বলছিলাম, এটা
বলছিলাম এটাকে এস বলছিলাম, আমরা বলছিলাম এখানে আমাদের কিউএল এবং সি মাইনাস কিউসি থাকে। তাহলে অতবার এসি সার্কিটের বিষয়ে জনপ্রিয় আমরা ধারণা দিয়েছিলাম যে এসি সার্কিট আমরা বুঝতাম এখান থেকে পাওয়ার গুলো কিভাবে আসে আমাদের। তাহলে ওই এসি সার্কিটে আমরা যখন বলছিলাম তখন আমরা বলছিলাম যে জে ইজ ইকুয়াল আর প্লাস আর সি অফ এক্স এল মাইনাস সি অফ এক্স, যেখানে আমরা আই স্কয়ার কমন নিয়েছিলাম যে আই স্কয়ার জেড ইজ ইকুয়াল আই স্কয়ার আর প্লাস জে অফ আই স্কয়ার এক্স এল মাইনাস 0 অফ আই স্কয়ার ইনটু এক্স। আমরা বলছিলাম যে আই স্কয়ার জেড মানে এস, আমরা বলছিলাম আই স্কয়ার আর মানে পি, এবং হচ্ছে আই স্কয়ার এক্স এক্স মানে হলো 0 অফ কিউ এল এবং আই স্কয়ার এক্স মানে হলো 0 অফ কিউ। সুতরাং এখানে যে ইন্ডাক্টর যে পাওয়ারটা নির্দেশ করবে সেটা কিউএস এবং পজিটিভ পাওয়ার নির্দেশ করবে, আর ক্যাপাসিটর যে পাওয়ারটা নির্দেশ করবে সেটা কিউএস এবং নেগেটিভ পাওয়ার নির্দেশ করবে। এই জন্য আমরা বললাম যে আসলে এই পাওয়ারটাকে এই মানটাকে আমি যদি এস আকারে সাজাই দিই, এস আকারে আমরা দুইভাবে সাজাই দিতে পারি। আমি এখানে একটু সামান্য বস্তু দিলাম, এস আকারে সাজাতে পারি কিভাবে, এই কিউএলটা কি করতে চাচ্ছ, কি করবা, না না এক্সেল এক্সেল রে রাখো, কোনো সমস্যা নেই। তো আমি পাওয়ার নির্দেশ করার জন্য ওই পার্টটা লিখেছি, ঠিক আছে। আমি পাওয়ার নির্দেশ করার জন্য আমরা এটা দেখাইছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে যে বিষয়টা বললাম যে আসলে এসটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি, এর আগে আমরা অলরেডি দেখাচ্ছি যে পি প্লাস জিরো কিউ আমরা লিখবো। তো এইটাকে আবার আমরা যদি অবশ্যই এখানে কি থাকবে, এস ইজ ইকুয়াল, এখানে একটা পাওয়ার থাকবে, একটা রিয়েল পাওয়ার থাকবে, পাওয়ার থাকবে, সেই পাওয়ার অ্যাঙ্গেল অফ অবশ্যই কি একটা থিটা আসবে। একটা প্রশ্ন তোমাদেরকে আমি অলরেডি দেখাই এসেছি পূর্বের ক্লাসগুলোতে যে এস এর সাথে জেড এর একটা সম্পর্ক আছে, এস ইজ ইকুয়াল আই স্কয়ার ইনটু জেড। আমরা বলছিলাম আই বি আই কনজুগেট, আমরা বলছিলাম বি স্কয়ার ডিভাইডেড বাই জেড কনজুগেট। তো জেড এর সাথে এই যে সম্পর্কটা আছে, জেড এর নিশ্চয়ই কি একটা থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে পজিটিভ অথবা নেগেটিভ থিটা থাকবে। তার মানে জেড এর অ্যাঙ্গেল যা হবে এস এর অ্যাঙ্গেল তাই হবে, এটা বলছিলাম। সুতরাং আমি বলতে পারি এই থিটাটাকে, এই থিটাটা হলো আমাদের একটা পাওয়ার ফ্যাক্টরের একটা ফেজ অ্যাঙ্গেল। তাহলে পাওয়ার ফেজ অ্যাঙ্গেলটাকে আমরা কিভাবে লিখতে পারি না, যে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল cos থিটা। থিটাকে আমরা লিখতে পারি যে থিটা সমান সমান cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। এভাবে আমরা লিখতে পারি। এই জন্য আমি বললাম যে আমরা আসলে এই সহজে ম্যাথগুলো করার জন্য, এক লাইনে সমাধান করার জন্য আমরা এই ফরম্যাটটাকে দাঁড় করিয়েছি যে এখানে যে থিটাটা আসবে, আর যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি জেড এর অ্যাঙ্গেল পজিটিভ হয়, সুতরাং এস এর অ্যাঙ্গেলটাও পজিটিভ হবে। আর এস এর অ্যাঙ্গেলটা পজিটিভ দেওয়ার জন্য আমি যদি কোনোভাবে cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর দিতে পারি, তাহলে আমরা এখানে থিটা আসবে। থিটার বিষয়টা বুঝতে পারছো? একটা বিষয় হলো পি পাওয়ার ফ্যাক্টর বিয়োগ আসে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম যে আমি যদি এস পাওয়ার নিতে চাই, এস পাওয়ারটা কেমন আমরা জানি কি, এস ইকুয়াল, আমি যদি একটু দেখাই এখানে আবার যেটা আছে পি, পি মানে কিলোওয়াট পাওয়ার, এখানে আছে আমাদের ধরো কে এর পাওয়ার, আর এটা আছে কে আর পাওয়ার, এটা আছে কে এর পাওয়ার। এখন আমরা cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ করতে চাই তাহলে ভূমি এর মানটা হলো পি আর অতিভুজের মানটা হলো কি এস অথবা কে কে। সুতরাং আমি বলি এস পাওয়ারটাকে এস, তাহলে এস ইকুয়াল টু লেখা যায় এস সমান সমান লেখা যায় পি ডিভাইডেড বাই মানে রিয়েল পাওয়ার অথবা প্রকৃত পাওয়ার অথবা কিলোওয়াট পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর। তাহলে মূল বিষয়টা হলো কি, আমি আসলে এখানে এটাকে এভাবে সাজাইছি যে যদি আমি এটাকে এভাবে লিখি পি মানে প্রকৃত পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমি একটা এস পেলাম, এস মানে কি একটা কে এর পাওয়ার পাইলাম। এবং এইটাকে আমি চাচ্ছি যে কমপ্লেক্স আকারে সাজাইতে, তাহলে আমার অবশ্যই এর একটা থিটা দিতে হবে, এবং থিটাটা কি হবে cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর হবে। তাহলে আমি এখানে এই জন্য cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর দিয়েছি। এই পিছনের ক্লাসটা আবার ডিলিট করলাম। আচ্ছা, এখন এইটা তো পাইলাম এই রুটের জন্য, এই রুটের জন্য এটা একটা ফর্মুলা আমি দাঁড় করলাম, বা এই রুটের জন্য আমি সেলফ কিউ দাঁড় করলাম। এখন আমি চাইছি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার,
তাহলে আমরা ইন্ডাকটিভ কম্পোনেন্ট আমরা প্রোভাইড করতে পারি। এখন কি করতে হবে, এই লোডের সাথে নিশ্চয়ই আমাকে একটা নিয়ে আসতে হবে, একটা ক্যাপাসিটর। কেন ক্যাপাসিটর নিয়ে আসবো, আমি অলরেডি বলছি কিউ কে কমানোর একমাত্র ক্ষমতা হলো কিউসি, আর কিউসি কে কমাইতে পারি তাহলে আমরা থিটার মান কমবে, থিটার মান কমবে আর কস্টের কমবে। এই জন্য আমি করছি কি, এই লোডের প্যারালালে আমরা একটা ক্যাপাসিটর কে নিয়ে আসছি, তাহলে আমরা ওভারঅল একটা সার্কিট পাই। ওভারঅল সার্কিটটা আমি নেই, ওভারঅল সার্কিটের টোটাল পাওয়ারটা কি, ওভারঅল সার্কিটের টোটাল পাওয়ার হবে নিশ্চয়ই এই যে পাওয়ার যোগ হইছে এই পাওয়ারটা, এই পাওয়ারটাকে, এই পাওয়ারটা হলো আমাদের এসওল মানে পুরাতন আগে যেটা ছিল সেটা এইটা, আর এইটাকে এটাকে আমি আবার নতুন করে সংযোগ করছি, যেটা আমরা বলছি কি শুধু ক্যাপাসিটরের এজ ছিল। তো সুতরাং আমরা এস টোটালটা কি বলতে পারি, বা এস কি ওভারঅল যেটা বলি, মানে এসওল প্লাস এসসি, এবং এসওল এর মানটা কত, পি প্লাস জি অফ কিউএল। এটা আমরা আগে কি জানি, পি প্লাস জি অফ কিউএল, এটা পি প্লাস জি অফ কিউএল। এটা আমাদের নতুন এখানে অ্যাড করেছি, যেটাকে আমাদের শুধু মাইনাস জি অফ কিউসি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা একটা ফর্মুলা জানি। আমরা তো আসলে আমরা চাচ্ছি দেখলাম যে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করলাম, আমি যে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করলাম তখন মানের ক্যাপাসিটর আমি সম্পর্ক করব। আমি এটা চাচ্ছি যে আমি তো এখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য এখানে একটা ক্যাপাসিটর সংযোগ করলাম, তাহলে আমি কতটুকু মানের একটা ক্যাপাসিটর সংযোগ করছি, অথবা কতটুকু কিলো ভার মানের ক্যাপাসিটর আমি সংযোগ করেছি সেটা চাচ্ছি। তুমি দেখো যে ওভারঅল মানের মধ্য থেকে, ওভারঅল মানের মধ্য থেকে তুমি চাচ্ছ শুধু কিউসিপি, অথবা এই মানটাকে চাচ্ছ টোটাল মান থেকে এই মানটা বাদে বাকি যারা আছে তাদেরকে বিয়োগ করে দিব। টোটাল মান থেকে আমি এই মানটাকে যদি বিয়োগ করতে পারি তাহলে আমার এই মানটা চলে আসবে। আমি যা সেই কিউসিকে বের করার জন্য আমি বলছি টোটাল মান আছে এস নিউ, সেখান থেকে আমার পূর্বে যে মানটা ছিল এস অল তাকে আমি বিয়োগ করেছি, বিয়োগ করে দেখলাম যে হ্যাঁ আমি পূর্বে যেটা সংযোগ করেছি সেটাই আসছে, তার মানে কিউসিটা কি আসছে, পূর্বে যে একটা সংযোগ পাই আবার এই লোডের সাথে ইন্ডাকটিভ লোডের সাথে একটা সংযোগ করেছি সে আসছে। এই জন্য আমরা যখন ম্যাথ করতে যাব, ম্যাথের ভিতরে আমাকে দুইটা জিনিস চাইবে, একটা হলো কত কে ভি এ আর ক্যাপাসিটর আমি ভ্যালুগুলো সংযোগ করলাম সেটা বের করতে বলবে। সেকেন্ড কোশ্চেন আমাদের কাছে চাইবে সেটা হলো কত মানের ক্যাপাসিটর আমি সংযোগ করলাম সেটা আমাদের। যদি আমি কোনোভাবে আমি কতটুকু কিলো ভার মানের আমি ক্যাপাসিটর সংযোগ করেছি এইটা যদি আমি বের করতে পারি তাহলে আমি সিও পাবো, সি কিভাবে তবে তোমাদের উদ্দেশ্য হলো এই যাকে আমি সংযোগ করব তাকে বের করতে হবে। আজকে মূল ক্লাসের বিষয়বস্তু এই এক লাইন তুমি যদি পারো তোমার পাওয়ার ফ্যাক্টর আর কিচ্ছু করতে হবে না, শুধু বাকিটা আমি দেখবো। তাহলে আমরা শুধু একটা লাইন এখানে সাজাই, যে একটা লাইনকে আমাকে বের করতে হবে কি 5 নাম্বার আমাকে বের করতে হবে। আমি একদম লাল মার্কার দিয়ে লিখে দিচ্ছি, আমাকে বের করতে হবে এসসি টাকে আমি সংযোগ করব ক্যাপাসিটরের যে পাওয়ারটা, অথবা সেইটা শুধুমাত্র কিউসি হয়ে যাবে, এবং এইটা আমি বের করতে পারবো এস কিউ যেটা আছে সেটা, কিউ যেটা আছে সেটা, এবং মাইনাস হবে এস4 হয়ে যাবে। এখন একটা বিষয় মজার বিষয় হয়েছে, তোমরা একটু খেয়াল করে সেটা বুঝতে পারবে। দেখো এখানে আমি এখানে একটা লাইন বসে দিচ্ছি, এখানে যদি আপনি বলেন যে আমি এই এস নিউটা কিভাবে বের করব, এস নিউটা কি আছে দেখো তো, আমি অল টাইম সব সময় জন্য জানি এই একটা সার্কিটের প্রকৃত পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর এস, আর তার সাথে অ্যাঙ্গেল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এস নিউ হয়ে যাবে কি এই সার্কিটের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর মাইনাস S4 কে S4 কে আগে থেকে আসছে P ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর, তাহলে কি আসবে এই যে P ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই পাওয়ার ফ্যাক্টরটা কি, এই পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে নিউ পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরটা কি নিউ পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরটা কি কোর পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরটা কি হবে কোর পাওয়ার ফ্যাক্টর। কিন্তু যদি বলো ভাই এখানে P কি চেঞ্জ হবে না, না ভাই শুধু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। কারণটা হলো এখানে দেখো এই সার্কিটের যে P সেই P কিন্তু এই সার্কিটের নতুন করে আমি কোনো রিয়েল পাওয়ার এখানে অ্যাড করিনি, সুতরাং এই রিয়েল পাওয়ারের কোনো পরিবর্তন এখানে হবে না। তার মানে নিউতেও রিয়েল পাওয়ার হবে না, ওল্ডেও রিয়েল পাওয়ার কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তনটা হবে কার, শুধু পরিবর্তন হবে পাওয়ার ফ্যাক্টরে, পরিবর্তনটা হবে পাওয়ার ফ্যাক্টরে, পরিবর্তনটা হবে পাওয়ার ফ্যাক্টরে। এই হচ্ছে মূল বিষয়বস্তু। কিন্তু বুঝতে চাও অথবা তুমি যদি কিছু করতে চাও ক্লাস দিয়ে, তাহলে তোমাকে এই টাইপের সম্পর্কে ধারণা দিতে হবে। এবং এস নিউটা আমরা কিভাবে নিয়ে আসি
এস মিউটাকে আমরা নিয়ে আসবো যে p ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। এটাকে আমি পাওয়ার ফ্যাক্টর 2 এর সাথে দাও, এটাকে 2 এর সাথে দাও, মাইনাস আমরা লিখব p ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ cos ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। তাহলে এটা পাওয়ার ফ্যাক্টর 1 তার পাওয়ার ফ্যাক্টর। এই ক্লাসের মূল বিষয় এই 5 নম্বর পয়েন্ট, এই 5 নম্বর পয়েন্ট সম্পর্কে জানা থাকতে হবে, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর